কিন্তু উনি দলের মধ্যে সম্পৃক্ত হলেন, যেটা বাংলাদেশে ইতিপূর্বে কেউ করেছে কিনা সেটা আমি বলতে পারবো না। সম্ভবত ইজ দ্য ফার্স্ট ম্যান। যেটা আপনি সার্জিসের কথা বলেন, সে কিন্তু ক্ষমতায় যায়নি, যেহেতু তারা মুভমেন্টে লিড দিয়েছে, তাদের সাথে সরকারের সম্পৃক্ত থাকবে, অ্যাবসলিউটলি থাকবে। কারণ এই সরকারের সুবিধা অসুবিধা, লাভ লোকসান, সুনাম বেনাম তাদের সাথে সম্পৃক্ত। এবং কি দিন শেষে কিন্তু এই সরকার ব্যর্থ হলে এদেরকে কিন্তু মানুষ ব্যর্থ করে, দায়িত্ব নিতে হবে। সেই হিসাবে হাসনাত আব্দুল্লাহর কথা বলেন, হাসনাত আব্দুল্লাহর ক্ষেত্রে আমি আপনাদেরকে এটা বলতে পারি যে অনেক জায়গায় আলোচনা হয় যে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে একটা কথা বলেন যে সে দুর্নীতির সাথে সম্পৃক্ত। যদিও ওই যে ফেনীতে যে কেলেঙ্কারির কথাটা চলে আসছে, যে আপনার ওই যে এইগুলা রিলিফের ব্যাপারে, যে টাকা তার নাকি অ্যাকাউন্টে গেছিল, কিন্তু তাছাড়া তার বিরুদ্ধে কিন্তু সাধারণ অসাধারণ, শিক্ষিত অশিক্ষিত কোনো যে লোকের কথাই বলেন, ইটস এ ভেরি গুড কনসেপ্ট অ্যাবাউট হিম। এটা আমাদের অ্যাপ্রিসিয়েশন করার কথা। আমরা যেটা এনসিবির কাছ থেকে এক্সপেক্ট করেছিলাম, আমি তানভীর সাহেবকে বলি, সেটা হচ্ছে যে একটা লিস্ট চালিয়ে দিবে যে কে তার বাবাকে টেক কেয়ার করে, মা টেক করে, ফ্যামিলির প্রতি টেক কেয়ার, চরিত্র কেমন, তার সততা কেমন। ইভেন কি এনসিবির দায়িত্ব ছিল আজকে ঘরের দিকে ধরে নিয়ে আসা ওই দুর্নীতিবাজ গুলাকে রাস্তায় ধরে নিয়ে এসে পুলিশের কাছে দেওয়া, দুর্নীতি দমনকে দেওয়া। হোয়ারাস আমরা দেখলাম কি এনসিবির সাথে সম্পৃক্ত অনেকেই চাঁদাবাজির অভিযোগে তাদেরকে গ্রেফতার করেছে। এটা কিন্তু আমি এনসিবি দোষ দিচ্ছি না, আমাদের এক্সপেকটেশন, আমাদের আশাটা আমরা এখানে ব্যর্থ হয়েছি। কারণ বাংলাদেশে আপনি কি গ্যারান্টি দেওয়া বলি, আওয়ামী লীগ, বিএনপি, হোয়ার ইজ এ পলিটিক্যাল পার্টি, মানুষ সমস্ত কাজ থেকে মুখ ফিরিয়ে দিয়েছিল, মনে করছিল ইয়াং ছেলেগুলো কোনো কাজ করবে। এনসিবি কিন্তু প্রত্যেকটা মন্ত্রণালয়ে তাদের লোক বসাইছে, ছাত্রদের রিপ্রেজেন্টেটিভ ছিল, কিন্তু সেটা কিন্তু ফুটফল কোনো আলোচনা হয় না, ফুটফল কোনো কিছু হয় নাই। মানুষের যে কষ্ট, সাধারণ মানুষের যে ব্যথা, রাজনীতি, আপনি কতজন ধনী মানুষ আছে, কতজন রাজনীতির সাথে সম্পৃক্ত আছে, সবচেয়ে বেশি মানুষ হচ্ছে সাধারণ অসহায়, গ্রাম থেকে এই পর্যন্ত, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে হয় না। এখন আমি সর্বশেষ শুধু এটা বলে শেষ করব, তানভীর সাহেব, আপনি যে বললেন যে এই বন্দরের ব্যাপারে দুর্নীতির জন্য বিদেশিদের হাতে তুলে দেয়, বাংলাদেশে একটা সেক্টর দেখান যেখানে দুর্নীতি হয়, একদম কোর্ট কাছের দিকে আরম্ভ করে, পুলিশ থেকে আরম্ভ করে প্রত্যেকটা। যদি সব ক্ষেত্রে দুর্নীতি হয় তাহলে বাংলাদেশ স্বাধীনতার দরকারটা কি? এই দেশটা একটা দেশের কাছে তুলে দেন, তাহলে তো কোথায় দুর্নীতি চলবে না। আমাদের ইমিউনিটি, যেমন বডিতে ইমিউনিটি দরকার, আমি যখন আইসিইউতে যদি থাকি, আইসিইউ থেকে যখন বেরিয়ে আসবো, আমার বডিতে যদি নিজস্ব ইমিউনিটি গঠন না হয়, তারা, আমরা এনসিবির কাছ থেকে এক্সপেক্ট করতেছিলাম যে এই যে ট্যালেন্টেড ব্রাইট ছেলেগুলো, তারা তাদের ট্যালেন্টেড ব্রাইটনেস দিয়ে এই হিউম্যান রিসোর্স সৃষ্টি করবে এবং বাংলাদেশকে একটা আধুনিক জায়গায় তারা পৌঁছে দেবে। সেটা আমরা আশাহত হয়েছি, আমরা কোনো গুরুত্ব দিচ্ছি। সর্বশেষ আমি বিনীতভাবে আপনাকে বলবো যে আফসারি সাহেব যে কথাগুলো বলেছেন যে 44 বার এনসিপি, এটা কিন্তু এনসিপি ডিসক্রেডিট নেন। রাজনীতি মানে সমালোচনার মধ্যে থাকতে হবে, রাজনীতি মানে আলোচনার মধ্যে থাকতে হবে। আপনারা এই 24-এর পর আপনাদের রাজনীতি দল প্ল্যাটফর্মে আসছে, আপনাদের একদম গ্রাম থেকে শহর পর্যন্ত প্রত্যেকটা লোকের মধ্যে যদি আলোচনা আসে, সমালোচনা ভাবে আসুক, উত্তর দেওয়ার দায়িত্ব আপনাদের, খণ্ডনের দায়িত্ব হবে, কিন্তু আলোচনা আসলে খণ্ডাবেন কিভাবে? তাহলে তো মানুষের মধ্যে একটা অবস্থান সৃষ্টি হবে। এই জন্য আমি আবার আপনাদেরকে বিনীতভাবে বলবো, লেট দেম ক্রিটিসাইজ অ্যান্ড ইউ শুড রেসপন্ড দেম। দেখবেন যে আপনাদের মানুষের মধ্যে একটা ভিত্তি স্থাপন। এখনো আমি পার্সোনালি এনসিপির কাছে আশাবাদী যে নবীন দ্বারা কিছু হোক, যে এই দুর্নীতির জন্য যে বলে না চুলের বোনেনটা করে রাখবো আর মাথা ব্যথার জন্য কি মাথা কেটে ফেলবো, বন্দর গুলো দিতে আমার আপত্তি নাই, যে আমি আফসার হিসাবের সাথে একমত, কেন দিবে সেটা আমি জানার অধিকার রাখি না? এটা নাকি কোনোদিন ওই যে আলিরিয়া সাহেব যে এতবার খাওয়া দাওয়ার মিটিং করলো, একবার কি কোনো জায়গায় কোনো সেমিনার মিটিং করা হয়েছে? কোনো যারা এদের সাথে সম্পৃক্ত, যারা বসা, তাদের সাথে কথা বলা হয়েছে যে বন্দরে এই যে বিভিন্ন নামে বিভিন্ন লোক দুর্নীতি করে, বিভিন্ন জায়গায় টাকা চলে যায়, যদি একটা সুন্দর আধুনিক টেকনোলজির মাধ্যমে এই সব জায়গার মধ্যে যদি আমাদের বন্দরগুলোর ম্যানেজমেন্ট করা হয়, আমাদের এখানে হিউম্যান রিসোর্স সৃষ্টি হবে, আমাদের এখান থেকে যে সম্পদ আসবে, দেশের আরো উন্নয়ন হবে, দেশের এই সব জায়গাগুলো ডেভেলপমেন্ট হবে। যেহেতু একটা পরিবর্তনের হাওয়া আনতেছি, আমরা এই পরিবর্তনটা করতে চাই, এটা কি জানার অধিকার আমরা রাখি না? আমি একজন সচেতন নাগরিক, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, আমারই জানার কোথায় সুযোগ হয় নাই যে বন্দর কাকে দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে, এবং বন্দরগুলো দিলে আমি কি কি ভাবে লাভবান হব, এবং আগে অতীতে কি কি জায়গায় আমার সময় প্রবলেম আসলে আমি তো জানতে চাই এনসিবির কাছ থেকে। এনসিবির দায়িত্ব ছিল, আপনার এনসিবি বলতে থেকে মাইন্ড করেন না। এই যে ভারতের সাথে ফ্যাসিস্ট যেসব চুক্তি করে হয়েছে, একটা চুক্তি তো বহিঃপ্রকাশ হলো না, একটা চুক্তি বাতিল হলো না, কেন হলো না? সর্বশেষ শুধু বলবো, ডক্টর ইউনূস সাহেব কিন্তু পদ্মা সেতুর পক্ষে ছিলেন না। আমি কয়েকবার পদ্মা সেতু থেকে ওই পারে গিয়েছি, যে রাস্তা করে দিয়েছে, আমাকে বেদবি মাফ করবে, ফ্যাসিস্টের বিপক্ষে, কিন্তু ফ্যাসিস্ট আসলে আমার কিন্তু মৃত্যু অবধারিত। ওই রাস্তাতে যখন সাধারণ মানুষ যায়, তারা কিন্তু ফ্যাসিস্টের সুনাম করে। এই যে লোক পদ্মা সেতুর বিপক্ষে কথা বলছে, সেই লোক যদি এখন বন্দর ব্রিটিশের হাতে দিতে চায়, তাহলে আপনাকে সাধারণ মানুষের কাছে কিভাবে গ্রহণযোগ্য করবেন?
যে লোকটা এলিভেটেড এক্সপ্রেস এয়ারপোর্টে যে নামে, যারা হাইওয়ে, যারা নর্থ বেঙ্গল আপনার বগুড়াতে যায়, এই সাধারণ মানুষের কাছ থেকে আপনি এই যে বন্দর দিচ্ছেন, আপনি যেগুলার বিরুদ্ধে ছিলেন, এইগুলা করতে গেলে আপনাকে অধিক ভালো কাজ করতে হবে, ট্রান্সপারেন্ট হবে, মানুষকে বোঝাতে হবে যে অতীতে যা হয়েছে এই তারা ভাগবাটোয়ারা করে নিয়ে গেছে। 5 টাকার কাজ করতে যে 500 টাকা নিয়ে গেছে, আমরা 500 টাকা নিয়ে এসে আপনাদেরকে দিচ্ছি। এইগুলো আমরা দাবি করি। যেহেতু আপনি একটা আছেন, আপনার কাছ থেকে আমরা এক্সপেক্ট করি যে আমরা সমালোচনা করলে আলোচনায় আসবে না। এই যে করলাম, হয়তো আমি রঙে করতে পারি, একটা শব্দ যদি সেটা পজিটিভ হয়, ওইটার প্রশংসা চাই। ধন্যবাদ, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। জি, লকারের ব্যাপারটা কথা বলেন নাই। লকারের ব্যাপারে বললাম যে যে লোকটা যে কোনো ভাবেই হোক না কেন, বাংলাদেশে একটা আদালত দ্বারা কনভিক্টেড হয়েছে, সো ওনার লকার থাকতেই এবং হবে। কনভিকশনের মধ্যে তাকে বলা হয়েছে তার স্থাবর অস্থাবর সম্পত্তি রাষ্ট্রীয় পেইড হবে। সেখানে আপনার ব্যক্তিগত সম্পত্তি কোথায় থাকে? আরেকটা কথা হলো যে বাংলাদেশের প্রাইম মিনিস্টার ছিলেন, সে এই দেশ থেকে দল বল আত্মীয় স্বজন সহ পালিয়ে চলে গেছে। সে যদি হামে বলে যে লকারের স্বর্ণ আমার ব্যক্তিগত জিনিস, আমার ব্যক্তিগত রাইট এই খর্ব করা হয়েছে, জাস্ট একটা হাস্যকর, সিম্পল এটা বলবো, যেটাতে কোনো ভিত্তি নাই। আপনার উপরে আমার রাষ্ট্রকে রাইখে আমার উপরে হেলিকপ্টার দিয়ে আমার সন্তানকে মায়ের ক্ষমতায় টিকে রাখার চেষ্টা করছেন, পারেন নাই, পালিয়ে চলে গেছেন আপনার দল বল সহ। এখন আপনি বলতেছে আপনার লোকের আমার শিশু সন্তানদেরকে মারলেন, আমার ভাইকে যে মারলেন, পুলিশকে যে বিতর্কিত করলেন, এইগুলা তাদের রাইট ছিল না, তাদের পার্সোনাল রাইট ছিল না। জাস্ট এটা হাস্য করবো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। মেজর আফসারি শেষ করবেন প্লিজ।